আমরা ত্রিভুজ সম্পর্কে জানি? ভেরি গুড। চতুর্ভুজ সম্পর্কে জানি? ভেরি গুড। আচ্ছা, দেব বলবে যে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। আচ্ছা, ওকে, কি কি বলতো? আমরা পড়েছিলাম ত্রিভুজ বাহু ভেদে তিন প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, তাই না? এবং কোণ ভেদে ছিল তিন প্রকার, কি কি ছিল? সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। ভেরি গুড। আচ্ছা, চতুর্ভুজ কত প্রকার কে বলতে পারে? জি, বলো কি কি? আমরা পড়েছিলাম আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস এবং ট্রাপিজিয়াম। পাঁচটা ছিল, তাই ছিল না? এই ছিল আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম, তাই না? আজকে মূলত আমরা বৃত্ত সম্পর্কে জানবো। কি সম্পর্কে? বৃত্ত সম্পর্কে। বৃত্ত কাকে বলে এটা কি আমরা জানি? বৃত্ত কাকে বলে বলতে পারো? রাইট, আবদ্ধ বক্ররেখা। তাহলে বক্ররেখাটা কি জিনিস বলো দেখি? আঁকা বাঁকা, যেটা আঁকা বাঁকা, তাই না? তাহলে দেখো আমরা একটু একটা বক্ররেখা আঁকতে চাই। এইটা বক্ররেখা হলো। বক্ররেখা হলো না? রেখা সাধারণত দুই রকমের হতে পারে। একটা হতে পারে সরল রেখা, যেটা সোজা যায়, আর আরেকটা হচ্ছে বক্ররেখা। তাহলে বৃত্ত হচ্ছে একটা বক্ররেখা। তাহলে এই বক্ররেখাকে কি আমরা বৃত্ত বলবো? না, বলবো না। তাহলে কি বৃত্তের বেশ কিছু কন্ডিশন বা শর্ত রয়েছে, যে শর্তটা এই বক্ররেখা পূর্ণ করে না, তাই এই বক্ররেখাকে আমরা বৃত্ত বলতে পারি। তাহলে বৃত্তের সংজ্ঞায় কি বলা হচ্ছে? বৃত্ত হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা। এই কি আবদ্ধ হয়েছে? না। আচ্ছা বলো তো, এইটাকে যদি আমি এভাবে আবদ্ধ করে দিলাম, এবার আবদ্ধ বক্ররেখা হচ্ছে, তাহলে কি বৃত্ত হবে? না, তাহলেও বৃত্ত হবে না। তাহলে শুধুমাত্র আবদ্ধ বক্ররেখা হলেই যে বৃত্ত হবে, বিষয়টি এরকম নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘটনাটা আসলে কি? বৃত্ত হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা, যা তার ভেতরে অবস্থিত একটা বিন্দু থেকে সমান্তরাল অবস্থান করে, সমদূরত্ব। তার মানে এই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমগ্রবর্তী হতে হবে। তার মানে হচ্ছে এর ভেতরে যদি আমরা কোনো একটা বিন্দু কল্পনা করি, তাহলে এই বিন্দু থেকে এই বক্ররেখার সব জায়গার দূরত্ব সমান হতে হবে। আচ্ছা বলো তো, এই আমরা যদি এইটাকে সেই বিন্দু বলি, এই বিন্দু থেকে সব জায়গার দূরত্ব কি সমান আছে বলে মনে হচ্ছে? বৃত্ত হয়। তাহলে বৃত্ত কিভাবে হতে পারে? বৃত্ত অঙ্কনের বেশ কিছু নিয়ম আছে। আমরা সহজ একটা নিয়ম একটু তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এখানে একটা কাগজ নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই? দেখতে পাচ্ছ? আমরা নিজেরাই কিন্তু প্র্যাকটিস করে বৃত্তের অঙ্ক করতে পারি। এই কাগজের বিশেষত্ব কি বলতো? এই কাগজটা একটা জ্যামিতিক আকৃতি। বলতো কি আকৃতির এটা? ভেরি গুড, এটা আয়তাকার একটা কাগজ দিয়েছে। ঠিক আছে? আয়তাকার একটা কাগজে তোমরা দেখতে পাচ্ছ এটার দুই দিকে কি ছিদ্র আছে না? দুই দিকে ছিদ্র আছে। তাহলে একদিকে ছিদ্র দিয়ে আমরা আমাদের কলম বা পেন্সিল দিয়ে দিলাম, আরেকদিকে ছিদ্র দিয়ে আমরা একটা পিন দিলাম। ধরো এটা আমার খাতা, আমি খাতার উপরে এখানে পিন দিয়ে এটা যুক্ত করেছি, আর এই জায়গাটাতে আমরা কি দিয়েছি? পেন্সিল দিয়েছি। এরপরে আমরা এই দূরত্ব সমান রেখে এটাকে একবারে হবে ঘুরিয়ে রাখবো। দেখো, এই জায়গাটাকে কেন্দ্র করে আমরা একবার ঘুরিয়ে আনবো। তাহলে দেখো কি এই যে একটা গোলাকার চিত্র হয়েছে না? গোলাকার চিত্রের নাম হচ্ছে। কি বুঝতে পারছো তোমরা? তাহলে এরকম কাগজ ব্যবহার করে আমরা নিজেদের খাতায় বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে বৃত্ত এইবার দেখো, আমরা যেটা বলেছিলাম একটা আবদ্ধ বক্ররেখা, এটা কি একটা আবদ্ধ বক্ররেখা হয়েছে না? এই আবদ্ধ বক্ররেখাটা এর ভেতরে এই বিন্দু থেকে সব জায়গায় তুমি দেখবে যে দূরত্ব সব জায়গায় সমান। দূরত্ব সব জায়গায় সমান। এই যে দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু, তাই না? এখানেও দেখো এই বিন্দু থেকে আমরা দেখবো সব জায়গায় আসলে দূরত্বটা সমান। সুতরাং এই চিত্রকে, এই আবদ্ধ চিত্রকে আমরা বলবো বৃত্ত। কি বুঝতে পেরেছো? বৃত্ত কাকে বলছি আমরা? বৃত্ত হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা, যা তার ভিতরে অবস্থিত কোনো একটা বিন্দু থেকে সমদূরত্ব। কি বোঝা গিয়েছে? ভেরি গুড। আচ্ছা, এইবার কিছু কিছু বিষয় আমাদেরকে জানা জরুরি। সেটা হচ্ছে
এই যে দেখো যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বলেছি না, এই বিন্দুটার একটা নাম আছে, কি নাম বলো তো? কেন্দ্র। ভেরি গুড, এটার নাম হচ্ছে কেন্দ্র। আর এই যে বক্ররেখাটা আমরা পেয়েছিলাম, বলো এই বক্ররেখাটার নাম কি? জি না, এই বক্ররেখাটার নাম হচ্ছে পরিধি। কি নাম? পরিধি। এই বক্ররেখাটার নাম হচ্ছে পরিধি। পরিধি, ওকে। তাহলে দেখো আজকে মূলত আমরা বৃত্তের পরিচয় সম্পর্কে জানবো। আমরা বৃত্তের সংজ্ঞাটা জানলাম। বৃত্ত হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা যা যা বিন্দুতে অবস্থিত কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো বলতে হবে এইটা বৃত্তের কি, এর নামটা কি? পরিধি। ভেরি গুড, এটার নাম হচ্ছে পরিধি। এবার বলো পরিধি ভিতরে যে একটা নির্দিষ্ট বিন্দুতে সমান্তরাল অবস্থান করছে, তাহলে ওই বিন্দুটার নাম কি হবে? এটা কি বুঝতে আমাদের সমস্যা আছে? না। আমরা এটাকে অঙ্কন করতে দিতে পারবো? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আমরা কম্পাস দিয়ে অঙ্কন শিখব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা আরো বৃত্তের আরো কিছু পরিচয় রয়েছে। শুধুমাত্র কেন্দ্র আর পরিধির বাইরেও বৃত্তের আরো বেশ কিছু অংশ আছে, সেই অংশগুলো নিয়ে আমরা একটু পরিচয় করব। এটাও নিশ্চয়ই একটা বৃত্ত, তাই নয় কি? হ্যাঁ। আচ্ছা বলো তো এইটার সাথে এইটার পার্থক্য? এখানে আলাদা একটা রেখা দেখা যাচ্ছে, তার মানে রেখাটা আসলে এইরকম বিষয়টা এরকম, তাই নয় কি? আচ্ছা, এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? দেখো এইটা হচ্ছে পরিধি। পরিধির উপরে এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, যদি আমরা দুটো বিন্দু করতে পারি। পরিধি যেহেতু একটা বক্ররেখা, আর একটা রেখাতে অসংখ্য বিন্দু থাকে, একটা রেখাতে অসংখ্য বিন্দু থাকে। এই রেখাটা আসলে বিন্দু 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 এরকম অসংখ্য বিন্দু নিয়ে কিন্তু এই রেখাটা তৈরি, ঠিক আছে? আচ্ছা, এই পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর সংযোগ রেখা, এটার একটা নাম আছে, এর নাম হচ্ছে জ্যাড। এর নাম কি? জ্যাড। এর নাম হচ্ছে জ্যাড। দেখো তাহলে কি বলছিলাম? বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলছি? জ্যাড। মনে থাকবে, বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলছি? তাহলে জ্যাড কাকে বলে? জ্যাড কাকে বলে? পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যাড। কি এটা বুঝতে আমাদের অসুবিধা আছে? না। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এইবার আমরা আরো একটা চিত্র দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বলো তো, আমরা এর আগের যে দৃশ্যটি দেখিয়েছি এটার সাথে এটার কোনো পার্থক্য আছে? না। একই রকম না? এটাও পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা, এটাও পরিধির উপস্থিত দুটি বিন্দুর সংযোগ রেখা। আসলে আমরা কি আপাতত দৃষ্টিতে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? না। দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, এটা হচ্ছে মাঝখানে আর ওই চিত্রটি। জি, এই বৃত্তটা যদি আমরা কেন্দ্র বিবেচনা করতাম, তো এই জায়গায় কেন্দ্র হবে, তাই না? হ্যাঁ। এখন এই জ্যাডটা আর এই জ্যাডটা দুটোই জ্যাড, দুটোই কিন্তু জ্যাড, কিন্তু এই জ্যাডটা কেন্দ্রের বাইরে দিয়ে গিয়েছে, আর এই জ্যাডটা দেখো কেন্দ্র দিয়ে গিয়েছে, মাঝখান দিয়ে গিয়েছে না? তাহলে বৃত্তের কেন্দ্র থাকলে কোথায় থাকতো? এই জায়গাটাতে থাকতো। তাহলে যে জ্যাড বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তার আলাদা একটা নাম আছে, তার নাম হচ্ছে ব্যাস। কি নাম? তাহলে আমরা এই যে এই বরাবর যেটা মাঝখান দিয়ে একদম মাঝখান দিয়ে যাবে, এটার নাম কি বলবো আমরা? ব্যাস। তাহলে ব্যাসের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে এই জ্যাকে কেন্দ্র দিয়ে দিয়েছে, তাই এটার নাম হচ্ছে ব্যাস। এটাকে আমরা জ্যা বললেও ভুল হবে, কিন্তু এই যে জ্যা কেন্দ্র দিয়ে যায় তার আলাদা নাম আছে, সেটার নাম হচ্ছে ব্যাস, ঠিক আছে? এবং একটা বৃত্তের যতগুলো জ্যা কল্পনা করা যায়, অসংখ্য জ্যা বানাতে পারি কিন্তু আমরা,
এখান থেকে এখানে যদি আমরা নাম দিই তাহলে কি বড় একটা জ্যা হবে না? একটা জ্যা হবে না? অসংখ্য জ্যা হতে পারে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় তার চাইতে বড় জ্যা আর হতে পারে না। তাই বৃত্তের কেন্দ্রগামী জ্যা বা ব্যাসই হচ্ছে সবচেয়ে বড় জ্যা বা বৃহত্তম জ্যা। মনে থাকবে? তাহলে যে জ্যা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তার নাম কি? ব্যাস। ঠিক আছে? আরো একটা বিষয় আমাদের দেখা আছে, সেটা হচ্ছে খেয়াল করো আমাদের আগের চিত্রগুলোর সাথে ঈশ্বর থেকে তোমরা এখানে কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছো না কি পারছো না? তাহলে বলো এই জায়গাটা আসলে কি হচ্ছে? এটা আমাদের যে পরিধি, সব ক্ষেত্রে এটা পরিধি। পরিধির উপরে এবার একটা রেখা আমরা পাচ্ছি, কোন জায়গা থেকে গিয়েছে সেটা? কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর সংযোগ রেখা। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এইটার একটা নাম আছে, কি নাম? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কি বলছি? মজার একটা বিষয় আছে, বলো তো এই যে এই পর্যন্ত ব্যাসার্ধ হয়েছে না? আমাদের ব্যাসার্ধটা কি রকম হবে? এই পরিধি থেকে অ্যাকচুয়ালি এই পর্যন্ত, এটার নাম কি বলবো আমরা? ব্যাসার্ধ। মজার বিষয় হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, আচ্ছা এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি আরেকটা দাগ দেই আমি এই পর্যন্ত, তাহলে কি আরেকটা ব্যাসার্ধ আমি পাবো না? এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ মিলে তাহলে কি হবে? এটা জ্যা হবে। কোন জ্যা? যে জ্যা কেন্দ্র দিয়ে যায় তার নাম কি? ভালো করে খেয়াল করো, আমি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব নিয়েছি, এটা কি বলছে? আমি ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই পাশে যদি আমি আরো একটা দূরত্ব বিবেচনা করি তাহলে সেটাও ব্যাসার্ধ হবে। তাহলে এই পারে একটা ব্যাসার্ধ, এই পারে একটা ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ। এই যে দেখো যেমন এইটুকু আমরা বিবেচনা করি, এই কেন্দ্র থেকে পরিধির উপর এইটুকু অর্ধেক, মানে এটা কিন্তু কি হবে? ব্যাসার্ধ। এখান থেকে এইটুকু আমার ব্যাসার্ধ, পুরোটার নাম কি? ব্যাস। তার মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ দেখো কতটুকু? ব্যাসের অর্ধেক না? আর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের কয় গুণ? 2 গুণ। তার মানে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস কিন্তু আমরা শিখতে পারছি, সেটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আর ব্যাস ব্যাসার্ধের 3 গুণ। তাহলে বলো তো ব্যাসার্ধ কাকে বলবো আমরা? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলছি ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলছি ব্যাসার্ধ। যে আমরা এই কয়েকটা বিষয় বুঝতে পেরেছি তো? এবার আমি জাস্ট ইন্ডিকেট করবো, তোমাদের নাম বলতে হবে, ঠিক আছে? বলো এটা কি? সবাই বলতে হবে এটা কি? ভেরি গুড। এটা কি? এটা কি? এটা কি? এটাও জ্যা, কিন্তু এই জ্যার আলাদা নাম আছে বলেছিলাম, কি নাম? এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? আচ্ছা এটা কি? ব্যাসার্ধ। এবার আমাকে একজন বলো ব্যাস আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি? কে বলতে পারে? আমি একটু আগে বলেছি ব্যাস, হ্যাঁ বলো। ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক এবং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ভেরি গুড। আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ভেরি গুড। তাহলে আমরা আশা করি যে এই কয়েকটা বিষয় তোমরা বুঝতে পেরেছো, পারো নাই?